আজকের গল্প একটা কালো বইয়ের জীবন কাহিনী নিয়ে। এ হলো রুম্পা। 2 দিন আগে রুম্পার বিয়ে হয়েছে রাজু নামের এক ছেলের সাথে। রুম্পা তার মা বাবার একমাত্র সন্তান। রুম্পার বাবার আর্থিক অবস্থাও বেশ ভালোই ছিল। রুম্পার বাবা একটি সরকারি চাকরি করতেন, এখন তিনি রিটায়ার্ড হয়েছেন। রাজু আর রাজুর মা রুম্পার বাড়িতে আসে রাজু আর রুম্পার বিয়ের কথা বলতে, এবং সে অনেক কিছু দাবি করে, কারণ রুম্পা দেখতে কালো ছিল। সেজন্য অনেক টাকা যৌতুক আর অনেক ফার্নিচার দাবি করে। রুম্পার মা বাবা তাদের সব শর্তে রাজি হয়ে যায়, কারণ তারা রুম্পাকে ভীষণ ভালোবাসতো, এবং রাজুর সাথে রুম্পার বিয়ে পাকা করে, এবং কিছুদিন পরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুম্পার কষ্ট শুরু হয়। এই যে নবাবজাদি, এখনো রান্না হয়নি তোর? বেলা কত বাজে দেখেছিস? এই তো মা, হয়ে গেছে, আর একটু। আবার বড় বড় কথা বলছিস? তোর বাপ মা দেখি তোকে কোনো শিক্ষা দিয়ে পাঠায়নি। আমার ছেলেটার যে অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আর তোর এখনো রান্নাই শেষ হয়নি। অলক্ষী মেয়ে কোথাকার! উঠতে বসতে রুম্পাকে তার শাশুড়ির অনেক খারাপ কথা শুনতে হচ্ছিল। শুধু যে রুম্পার শাশুড়ি তা নয়, রুম্পার স্বামী রাজুও রুম্পার সাথে খারাপ ব্যবহার করত। এই যে নিন আপনার চা, অনেক যত্ন করে আমি আপনার জন্য চা বানিয়েছি, আপনার ভালো লাগবে, খেয়ে দেখুন। আমার বাবা বলে আমার হাতের চায়ে নাকি জাদু আছে। আমি কি বলেছি তোকে যে আমার চা লাগবে? বেশি ন্যাকামি করতে আসবি না আমার সাথে, বুঝলি? কুৎসিত মেয়ে, তোকে দেখলেই তো আমার বমি আসে। আর তোর হাতের চা খাবো? আমার যা লাগবে মার কাছ থেকে চেয়ে নিব, বুঝলি? এখন যা আমার চোখের সামনে থেকে। এমনকি রাতেও রুম্পাকে রাজু তার বিছানায় শুতে দিত না। রুম্পা নিচে বিছানা করে সেখানেই শুয়ে থাকতো। রুম্পা মনের কষ্টে লুকিয়ে লুকিয়ে অনেক কান্না করত। পরের দিন গ্রামের জমিদার ও তার বউ রুম্পাদের বাড়িতে আসলো। আমার মেয়ের বিয়ে, সেই জন্য আপনাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। আপনারা সবাই কিন্তু আমার মেয়ের বিয়েতে যাবেন। আপনারা হলেন এই গ্রামের সবচেয়ে জমিদার, আর আপনারা আমাদের নিমন্ত্রণ করতে এসেছেন, আর আমরা যাব না সেটা তো হতেই পারে না। আমরা সবাই কালকে আপনার মেয়ের বিয়েতে আসবো। পরের দিন সকালে কি গো মা, হলো তোমার রেডি হওয়া? জলদি চলো, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ বাবা, হয়ে গেছে আমার, জলদি চল। তখনই রুম্পা সেখানে চলে আসে। মা, আমাকে না নিয়ে আপনারা চলে যাচ্ছেন? আমিও যাব আপনাদের সাথে, আমাদের সবাইকেই তো যেতে বলেছে। না না, তোর যাওয়া যাবে না। তোর মতো কালো কুৎসিত মেয়েকে আমাদের সাথে করে নিয়ে গেলে লোকজন আমাদের দেখে হাসাহাসি করবে। তোর দেখছি খুব বলি ফুটেছে মুখে। চুপচাপ বাড়ির সব কাজ কর, আর আমাদের সাথে কোথাও যেতে চাইবি না, অলক্ষী মেয়ে কোথাকার! রুম্পার অনেক কষ্ট হতো, তারপরেও রুম্পা তার মা বাবার কাছে চলে যেত না, কারণ তার মা বাবা অনেক কষ্ট পাবে তার জন্য।
এভাবেই অনাদার অবহেলায় কাটছিল রুম্পার জীবন। কোনো কাজ করতে রুম্পার একটু দেরি হলেই রুম্পার শাশুড়ি অনেক মারধর করত রুম্পাকে। এমনই একদিন সকালে রুম্পা বাড়ির সব কাজ করছিল, তখনই তার স্বামী রাজু একটা মেয়েকে নিয়ে বাড়িতে আসে। আপনি সাথে করে কাকে নিয়ে এসেছেন? উনি কে? ও হলো শেফালি। আমি শেফালিকে বিয়ে করেছি। ও আমার যোগ্য স্ত্রী। তোর মতো কালো কুৎসিত মেয়ের সাথে সারা জীবন আমি কিছুতেই থাকতে পারবো না। আজ থেকে শেফালি আমার সাথে এই বাড়িতেই থাকবে। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোকে আর কিছুতেই সহ্য করতে পারছি না। এই কথা শুনে রুম্পার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রুম্পা কোনো কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে যায়। মা, ও হলো শেফালি। আমি শেফালিকে বিয়ে করে নিয়ে এসেছি। বাহ, কত সুন্দর দেখতে মেয়েটা। তুই একদম ঠিক কাজ করেছিস বাবা। কিন্তু ওই পোড়া মুখিটার কি করব? ওকে নিয়ে আর ভাবতে হবে না মা। ওই অলক্ষীটা বিদায় হয়েছে, নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে। এখন আমরা শান্তিতে থাকতে পারবো। রুম্পা হাঁটতে হাঁটতে দূরের এক জঙ্গলের ভেতরে এক নদীর কাছে যায়। এখন আমি কি করব? মা বাবার কাছে যাব? মা বাবা আমার জন্য অনেক কিছু করেছে, আর নতুন করে তাদের কোনো কষ্ট দিতে চাই না। আমি আর বাঁচতে চাই না, নিজেকে শেষ করে দেব। তারপরে রুম্পা গিয়ে নদীতে ঝাঁপ দেয় আর নদীর গভীরে তলিয়ে যায়। তখনই এক জলপরী রুম্পাকে দেখতে পেয়ে তাকে নিয়ে নদীর পাড়ে চলে আসে। কিছু সময় পরে রুম্পার জ্ঞান ফিরে আসে। ভয় পেও না মা, আমি একটা জলপরী। আমি এই নদীতেই থাকি। তোমাকে আমি পানির নিচে অচেতন অবস্থায় দেখে উপরে নিয়ে আসলাম। তুমি পানির নিচে কিভাবে গেলে মা, বলো আমাকে। রুম্পার সব কিছু মনে পড়ে যায় এবং সে ভীষণ কান্না করতে শুরু করে। রুম্পা জলপরীকে সব কিছু জানায়, কেন সে নদীতে ঝাঁপ দিয়েছিল। তোমার মতো একটা মিষ্টি মেয়ের সাথে কেউ কিভাবে এমনটা করতে পারে? কিন্তু মা, তুমি যে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছো সেটা একদমই ঠিক কাজ করনি। তোমার তো মা বাবা আছে, ওনারা তো তোমাকে ভীষণ ভালোবাসে। আর যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে ওনাদের কি হতো একবার ভেবে দেখেছো তুমি? জলপরীর কথা শুনে রুম্পা আবারও ভীষণ কান্না করতে শুরু করলো। আপনি একদম ঠিক কথা বলেছেন, আমার একদমই উচিত হয়নি এরকম সিদ্ধান্ত নেওয়া। আমি তখন বুঝতে পারছিলাম না যে আমি কি করব, তার জন্যই এমনটা করেছি। কান্না করো না মা, তোমার সাথে যারা অন্যায় করেছে তারা একদিন ঠিক তাদের কর্মের ফল পাবে। তোমাকেও তোমার মা বাবার সাথে ভালো থাকতে হবে। তোমার হাতটা এদিকে একটু দাও মা, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। আজ থেকে
তোমার হাত দিয়ে যেই জিনিসটা ধরে বলবে এই জিনিসটা সোনার হয়ে যা, সেটাই সোনার হয়ে যাবে। তুমি তোমার মা বাবাকে নিয়ে ভালো থাকো আর সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সত্যি অনেক ভালো। আপনি আমাকে নতুন করে জীবন দিলেন। আপনার মতো যদি মানুষরা ভালো হতো তাহলে কারো কোনো দুঃখ কষ্ট থাকতো না। হয়েছে হয়েছে পাগলি মেয়ে, আর আমাকে ধন্যবাদ দিতে হবে না। এখন তুমি তোমার মা বাবার কাছে যাও, তারা হয়তো তোমার জন্য চিন্তা করছে। জলপরীকে বিদায় জানিয়ে রুম্পা সেখান থেকে চলে গেল। শোনো না গো, মেয়েটার জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে। কতদিন হয়ে গেল মেয়েটা আসে না। রাজু বাবাকে ফোন দিলে রাজু বাবা ফোনও ধরে না। মেয়েটা কেমন আছে কি জানি। হ্যাঁ গিন্নি, আমারও তো চিন্তা হচ্ছে। কাল একবার গিয়ে মেয়েটাকে দেখে আসবো। তখনই রুম্পা সেইখানে চলে আসলো। মা রুম্পা, তুই এসেছিস? একটু আগেই আমি আর তোর মা তোর কথাই বলছিলাম। কতদিন তোকে দেখি না। রাজু বাবাকে নিয়ে এসেছিস সাথে? রুম্পা অনেক কান্না করতে শুরু করলো আর সব কিছু তার মা বাবাকে জানালো। তোর সাথে এত কিছু হয়ে গেছে আর তুই আমাদেরকে কিচ্ছুটি জানাসনি। আমি আর তোর বাবা তো এখনো বেঁচে আছি। তোর যদি আজকে কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো? তারপরে রুম্পা তার মা বাবাকে জলপরীর কথাও জানালো। রুম্পা ঘরের কিছু পুরাতন জিনিসকে সোনার বানালো। স্বর্ণের জিনিসগুলো বিক্রি করে রুম্পা একটা নতুন বাড়ি বানালো। সেইখানে রুম্পা তার মা বাবার সাথে অনেক আনন্দে থাকতে লাগলো। অন্যদিকে রাজুর বউ শেফালি সারা দিন বাড়িতে বসে টিভিতে সিরিয়াল দেখতো আর তার শাশুড়িকে দিয়ে বাড়ির সকল কাজ করিয়ে নিত। রাত হলেই ক্লাবে চলে যেত শেফালি। যখন খুশি তখন গিয়ে শেফালি শপিং করে আসতো। কি ব্যাপার শেফালি, আজ আবার যাচ্ছ ক্লাবে? তোমাকে না বারণ করেছি রোজ রোজ ক্লাবে যেও না। তোমার জন্য পাড়া প্রতিবেশী আমাকে অনেক কথা শোনায়। ওহো রাজু, গেঁয়োদের মতো কথা বলো না। তুমি তো জানতেই বিয়ের আগে যে আমি ক্লাব পার্টি এগুলো করতে ভালোবাসি। সব কিছু জানার পরেই তো তুমি আমাকে বিয়ে করেছো, আর এখন তুমি বারণ করছো কেন? আমি কারো কোনো বারণ শুনবো না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। আর শোনো রাজু, আমি তোমার আগের বউ রুম্পার মতো গেঁয়ো ভূত নই। আমার একটা লাইফস্টাইল আছে। আমি সারাদিন বাড়িতে বসে রান্না বান্না এগুলো করতে পারবো না। শেফালি কারো কোনো বারণই শুনতো না। সে তার নিজের ইচ্ছে মতো চলতো। মা, আমরা মনে হয় অনেক বড় ভুল করেছি। শেফালি তো আমাদের কোনো কথাই শোনে না। রুম্পা দেখতে কালো হলেও আমাদের সব কথা শুনতো। ওর সাথে আমরা এত অন্যায় করেছি, তারপরেও কোনো অভিযোগ করেনি। হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছিস। শেফালি আসার পর থেকে আমাদের জীবনটা একদম নরক বানিয়ে দিয়েছে। রুম্পা কত ভালো ছিল। তুই বরং রুম্পাকে ফিরে নিয়ে আন আর একে বিদায় কর। তারপরে রাজু রুম্পার কাছে যায়। রুম্পা, আমাকে তুমি ক্ষমা করে দাও দয়া করে। আমরা তোমার সাথে অনেক অন্যায় অবিচার করেছি। তুমি দয়া করে আমার সাথে ফিরে চলো।
শেফালি আমাদের জীবনটাকে একদম নরক বানিয়ে দিয়েছে। তুমি ওর থেকে অনেক ভালো। চলো তুমি বাড়ি ফিরে চলো। দেখুন, আপনি ভালো আছেন না খারাপ আছেন তাতে আমার এখন কিছু যায় আসে না। আমি সব কিছু অনেক আগেই ভুলে গেছি, আর আমি আমার মা বাবার সাথে অনেক ভালো আছি। আমি আর ফিরে যেতে চাই না আপনার সাথে। আপনি যাকে বিয়ে করেছেন তাকে নিয়েই সুখে থাকুন, সে যেমনই হোক। রুম্পা রাজুর সাথে গেল না, রাজু একাই ফিরে গেল। আজকের গল্প থেকে আমরা এটা শিখতে পারলাম যে ভালো তার সাথে সবসময় ভালোই হয়, আর যে খারাপ তার সাথে খারাপই হয়। গল্পটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও।